কিন্তু এখন তো সাকিব তো ফর্মেই নেই, তিনি বল হাতেও ফর্মে নেই, ব্যাট হাতেও ফর্মে নেই। আপনি বলেন আমাদের এই টুর্নামেন্টে হারানোর কি আছে? তার একটা ভালো একটা রোল পালন করার দরকার ছিল, বাংলাদেশ টিম আসলে কোথায় দাঁড়িয়ে আছে? কিন্তু এটা আফগানিস্তানের সঙ্গে অবিচার হতো মনে হয়। বাংলাদেশ কখনোই এই পারফরমেন্স দিয়ে এরকম প্ল্যানেট এগেন্স্টে কখনোই তারা জিততে পারবে? আমাদের টপ অর্ডার দেখেন আর আফগানিস্তানের টপ অর্ডার দেখেন। স্বাগতম ক্রিকেট ফ্রেন্ডের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে। আমরা জানি যে আফগানিস্তানের বিপক্ষে ৮ রানে হেরে বাংলাদেশের সেমিফাইনালের স্বপ্নটা ধূলিসাৎ হয়ে গেছে। যে অল্প একটু সুযোগ ছিল সেটা আসলে বাংলাদেশ ব্যাটারদের কল্যাণে হারিয়েছে। এই ম্যাচটা নিয়ে আলোচনা করার জন্য আজকে হাজির হয়েছি। আমার সঙ্গে আছেন সাদমানুল্লাহ, স্বাগত। থ্যাংক ইউ। বাংলাদেশ এরকম একটা হতাশার একটা হার, এরপর এই হারের আসলে কি ব্যাখ্যা হবে আপনার কাছে? বাংলাদেশের হারের চেয়ে আজকে আসলে মানে আফগানিস্তানকে নিয়ে কথা বলতে হবে। আসলে তারাই আসলে ডিজার্ভ করে, ডিজার্ভিং টিম। আপনি যত ইকুয়েশনে থাকুক না কেন, আমরা আসলে যেই টার্গেটটা পেয়েছিলাম সেটা আমাদের 12.1 ওভারে শেষ করা লাগতো। কিন্তু আমাদের ইন্টেন্ট মানে নিয়ে আপনি যখন খেলাটা দেখবেন তখন আপনি ইন্টেন্ট দেখলেই বুঝবেন যে আসলে আমাদের ওই ওই ক্যাপাসিটিতে আমরা এখনও যাইনি যে আমরা 12 ওভারে 115 রান চেস করে জিতে যাব। কারণ আপনি দেখবেন যে প্রথমেই লিটন হয়তো একটু ভালো শুরু করে দিয়েছিল। আমরা প্রথম 2 ওভারে মনে হচ্ছিল যে আমরা এরকম একটা রান চেস করতেও পারি, কিন্তু যখন উইকেট পড়া শুরু করলো মিডল ওভারে বা এরপরে সিনিয়র প্লেয়াররা মিডলে যারা খেলেছে তারা কেউই কিন্তু দাঁড়াতে পারেনি। আফগানিস্তান সেই নাটটা ধরে রেখেছে পুরো ম্যাচ জুড়েই। আমরা দেখেছি যে আফগানিস্তানে কত রকমের নাটকীয়তা হয়েছে, কত কিছু হয়েছে। আফগানিস্তান ডিজার্ভিং টিম হিসেবে আসলে সেমিফাইনালে চলে গিয়েছে। আমরা জানি যে ম্যাচের শেষে নাজমুল হোসেন শান্ত আসলে বলছিলেন যে তারা প্ল্যান করেছেন প্রথম 6টা ওভার একটু মেরে খেলার জন্য, কিন্তু বাংলাদেশের ব্যাটাররা একদমই পারেননি সেটা। বাংলাদেশের লিটন দাস 54 রানের একটা ইনিংস খেলেছেন, প্রায় শেষ পর্যন্ত টিকে ছিলেন। তাকে আসলে ওই সাপোর্টটাই দিতে পারেনি বাংলাদেশের কোনো ব্যাটার। আমি যদি স্পেশালি বলি, তানজিদ হাসান তামিম 0 রান করে আউট হয়ে গেছেন। তাছাড়া নাজমুল হোসেন শান্ত 5 রান করেছেন। সাকিবও রানের খাতা আসলে খুলতে পারেননি। তাদের এই ব্যর্থতা পুরা টুর্নামেন্ট জুড়েই আমরা কিন্তু বলছিলাম যে টপ অর্ডার আমাদের ক্লিক করছে না, টপ অর্ডার আমাদের রান পাচ্ছে না। আজকে দেখেন লিটন দাস হয়তো একদম শেষ পর্যন্ত ছিল, তার এই ইনিংসটা আপনি কতদিন মনে রাখবেন, তাই না? কারণ এই ইনিংসটা আসলে ভ্যালুটা হলো না অন্য ব্যাটারদের জন্য হোক, বা তিনি উইকেট নিজে বাঁচিয়ে রাখার জন্য হোক, অন্য প্রান্তে উইকেট থাকছে না এই জন্য হোক। আপনি তামিম, ক্যাপ্টেন শান্ত, পুরা টুর্নামেন্ট শেষ হয়ে গেল, আমাদের টুর্নামেন্ট শেষ হয়ে গেল, শান্ত একটা ভালো ইনিংস উপহার দিতে পারেনি, দিতে পারলো না। আপনি আজকে সৌম্য সরকারকে নিয়ে এসেছেন জাকের আলীর জায়গায়। সৌম্য সরকার 10 বছর ধরে ক্রিকেট খেলছে, বাংলাদেশ ক্রিকেটে 10 বছরের বেশি বা 10 বছর ধরে ক্রিকেট খেলছে। তাকে দেখলে কি বোঝা যায় যে তিনি একজন সিনিয়র ক্রিকেটার হিসেবে খেলছেন? তার আজকে দায়িত্বটা কী ছিল যে সিনিয়র ক্রিকেটার হিসেবে তিনি একটা হার্ড হিটার ব্যাটসম্যান, তিনি এগিয়ে নিয়ে যাবেন বাংলাদেশকে। সেটা পারেননি, ব্যর্থ হয়েছে। কি মানে বলই নষ্ট করেছেন হয়তো। এই রান দিয়ে আসলে কী হবে? আপনি সাকিবের কথা বলেন, সাকিব আমাদের মেইন প্লেয়ার। সাকিবকে নিয়ে আমরা আমাদের পোস্টার বয় হচ্ছে সাকিব। তিনি এত ধরনের মানে কথা বলেছেন, ওডিআই ওয়ার্ল্ড কাপের আগেও কত ধরনের কথা হয়েছে, বা T20 ওয়ার্ল্ড কাপের আগে তিনি আনফিট প্লেয়ারদের নিয়ে তিনি কথা বলেছেন। তিনি বলেছেন তিনি যতদিন ড্রাইভিং সিটে থাকবেন ততদিন খেলবেন। কিন্তু এখন তো সাকিব তো ফর্মেই নেই, তিনি বল হাতেও ফর্মে নেই, ব্যাট হাতেও ফর্মে নেই। তিনি ড্রাইভিং সিটে আছেন আমার তো মনে হয় না, তিনি তো প্যাসেঞ্জার সিটে চলে গিয়েছেন। আজকের মতো একটা ম্যাচে মানে তার একটা ভালো একটা রোল পালন করার দরকার ছিল। তার না বোলিংয়ে তিনি রোল পালন করছেন, না ব্যাটিংয়ে রোল পালন করছেন। আসলে এতদিন তিনি সার্ভিস দিয়ে এসেছেন, সেটা নিয়ে কারো কোনো কথা নেই। যেই ম্যাচে আপনি ডেলিভার করতে পারবেন না, যেই ম্যাচ আপনার কাছে এত ইম্পর্টেন্ট, ম্যাচ বাই ম্যাচ তো আপনার যেতে হবে, সেই ম্যাচে পারফর্ম না করলে আপনার ক্রিটিসিজম শুনতেই হবে। কারণ একটা ম্যাচে শুধু সাকিব আল হাসান একটা 50-র উপরে একটা ইনিংস খেলে আমরা তো ভেবেছিলাম যে হয়তো রানে উনি হয়তো ব্যাটিংয়ে হয়তো টাচ পেয়ে গিয়েছেন, এই জন্য হয়তো আমরা সুপার হিটে যেটা আমাদের জন্য ভালো হবে। আজকে তো আসলে সেই জিনিসটা উনি প্রথম বলে আউট হয়ে গেছেন। তারপরে আমরা মাহমুদুল্লাহকে নিয়ে এত কথা বলি যে মাহমুদুল্লাহ আমাদের ফিনিশার, মাহমুদুল্লাহ আমাদের। আমরা জানি যে মাহমুদুল্লাহ আসলে একদমই ফর্মে নেই। মাহমুদুল্লাহ রিয়াদ এবারের টুর্নামেন্টে 95 রান করেছেন, 7টা ইনিংসে ব্যাট করেছেন। সর্বোচ্চ ইনিংসটা ছিল 25 রানের। তার কাছ থেকে যতটুকু সম্ভব বাংলাদেশের প্রত্যাশা ছিল, প্রত্যাশার ছিটে ফোটাও আসলে তিনি আসলে পূরণ করতে পারেননি। না, মাহমুদুল্লাহ কিন্তু মানে মাহমুদুল্লাহকে নিয়ে আগে কিন্তু সমালোচনা হচ্ছিল না, কারণ উনি এমন একটা কামব্যাক দিয়েছেন ন্যাশনাল টিমে ফেরার জন্য। মানে উনি ভালোই খেলছিলেন, কিন্তু আপনি দেখেন দুটো গুরুত্বপূর্ণ ম্যাচ, সাউথ আফ্রিকার সাথে আমরা ম্যাচটা হেরেছি, ওইখানেও কিন্তু মাহমুদুল্লাহ শেষ পর্যন্ত হারিয়েছিল। আজকে পার্টিকুলারলি যদি আমি বলি, আজকে উনি
নবম নবম ওভারে বা দশম ওভারে হচ্ছে ওনার নূর আহমেদ আসলো বোলিংয়ে, তিনি মাত্র একটা বাউন্ডারি মেরেছেন আর সবগুলো বল ডট দিয়েছে। তিনি হয়তো সিঙ্গেল দিতে পারতেন লিটন দাসকে, তিনি সিঙ্গেলও দেননি, আবার তার হাতে 10 শট থাকার পরে তিনি আসলে শট খেলার চেষ্টা আপনি আমরা দেখেছিলাম যে তিনি একটু অফ সাইডে বলটা ঠেলে দিয়ে একটা সিঙ্গেল নেওয়ার চেষ্টা করেছিলেন, রিটন তাকে অবশ্য ফিরিয়ে দিয়েছে। আপনি বলেন আমাদের এই টুর্নামেন্টে হারানোর কি আছে? আমার 3 ওভার বাকি আছে, 3 ওভারে আমি 3 ওভার আগেই কেন খেলা ছেড়ে দেবো, যেখানে আমার একটা ইকুয়েশন রয়েছে যে এই ইকুয়েশনের মাধ্যমে আমরা খেললে আমরা সেমিফাইনাল যেতেও পারি। সো আপনি এখানে হারানোর কি আছে? এমন তো হয়নি যে আমরা তো ম্যাচ হেরেছি, আমরা তো ম্যাচ জিতিনি, তাই না? ম্যাচ তো লাস্ট পর্যন্ত আমরা জিতিনি। সো আপনি 3 ওভার বাকি থাকতেই আপনি খেলা ছেড়ে দিয়েছেন। আপনি তখন থেকেই হয়তো মনে হয়েছে যে তৌহিদুল আউট হয়ে গেছে, নূর আহমেদকে আপনি অ্যাটাক করেননি, আপনি অ্যাটাক না করে আপনার ইকুয়েশন আরও নষ্ট করে দিয়েছেন। ওই ওভারটার কারণেই পার্টিকুলারলি হয়তো দেখা যাবে যে আমরা পুরো ম্যাচটাই হেরেছি। কারণ আপনি একজন ফিনিশারের রোল প্লে করছেন, আপনার হয়তো এটা শেষ ওয়ার্ল্ড কাপ, হয়তো বলছি আমি, কিন্তু ওই আত্মবিশ্বাসটাই হয়তো ছিল না মাহমুদুল্লাহর, যে লাস্টের দিকে আমি 4-6 মেরে ম্যাচটা আসলে বের করে আনতে পারবো। আপনি সিনিয়র প্লেয়ার হিসেবে আপনার এখনও যদি এই আত্মবিশ্বাস না থাকে, তাহলে আপনি জুনিয়রদের কাছ থেকে আর কি আশা করবেন? তাহলে আপনি জাকির আলী অনেককে আপনি নামাচ্ছেন, সে যদি ফিনিশ করে না পারে তাহলে কিন্তু আপনি ক্রিটিসাইজ করবেন। তাহলে আপনি এত সিনিয়র প্লেয়ারকে যদি আপনি বলেন যে আত্মবিশ্বাস নেই, তাহলে আসলে বাংলাদেশ টিম আসলে কোথায় দাঁড়িয়ে আছে? তবে লিটন দাস এই পুরো টুর্নামেন্টে আসলে কীরকম খেললেন, তার কাছ থেকে আমরা প্রত্যাশা অনুযায়ী পারফর্ম পাইনি। লাস্ট ম্যাচটায় ভালো করেছেন, এই ব্যাটিংটা তিনি আগের ম্যাচগুলোতে এত ভালো ভালো সিচুয়েশান পেয়েছেন, ছোট দলগুলোর বিপক্ষেও খেলেছি, নেপালের বিপক্ষে খেলেছি, নেদারল্যান্ডসের বিপক্ষে খেলেছি, ওই ম্যাচগুলোতে ভালো করতে পারেননি। তার তো সুযোগ ছিল এই ম্যাচগুলো। এই টুর্নামেন্ট আমরা কোনো টপ অর্ডার ব্যাটারি তো আমাদের টাচে নেই। আপনি শুধু লিটনকে বললে তো আসলে লাভ নেই, কারণ আপনি শান্ত করছেন না, তামিম করছেন না, সৌম্য আসলে সৌম্য করছেন না, তাহলে আপনি 3-4টা উইকেট তো আপনার মানে ফ্রি উইকেট মনে হচ্ছে। একজন খেলছে, সেই খেলারও কোনো ইম্প্যাক্ট থাকছে না, তাহলে আসলে মানে কি বলবেন আপনি এটাকে, যে কারোই তো আসলে ফর্ম নেই। আপনি ওই দিকে দেখেন যে আপনি এই আমাদের টপ অর্ডার দেখেন আর আফগানিস্তানের টপ অর্ডার দেখেন। আফগানিস্তান টপ অর্ডার অস্ট্রেলিয়ার মতো টিমের এগেনস্টে জাদরান 100 রানের একটা পার্টনারশিপ করেছিল, আজকেও কিন্তু তারা দারুণ শুরু করেছিল, তারা মানে ধরে রেখেছিল, পিচের কন্ডিশন অনুযায়ী তারা খেলছিল, যে তারা কিভাবে ম্যাচটা বুঝে সিচুয়েশন বুঝেই খেলছিল। গুরবাজ একটা 43 রানের একটা ইনিংস খেলেছেন, ওদের জুটিরা 60-65 রানের মতো ছিল, এই কারণেই কিন্তু মনে হচ্ছিল যে আফগানিস্তান একটা বাংলাদেশকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিতে পারে। তবে মাঝের কয়েকটা উইকেট দ্রুত চলে যাওয়ার ফলে মনে হচ্ছিল 100-র ভিতরেই হয়তো অল আউট হয়ে যাবে। কিন্তু আপনি দেখেন 100-র ভিতরে অল আউট হয়নি, যেই রানই তারা টার্গেট দিয়েছে, তারা ফিল্ডিংয়ে এসে কিন্তু সবভাবে তারা বাংলাদেশকে বিট করেছে। আপনি মেন্টালি আপনি গুলবাদ নাইমের বাট জনথন ট্রট ক্যাপ্টেন, আপনি তাদের মানে আমরা এটা নিয়ে হয়তো হাসাহাসি করছি বা ইয়া করছি, কিন্তু সেখানে তো তারা মেন্টাল গেমে জিতে গিয়েছে। এরকম দৃশ্য আপনি আর কোথাও দেখবেন না, যে ক্রিকেট মাঠে ফুটবলের মতো ক্র্যাম্পের জন্য স্লিপে একজন পড়ে যাচ্ছে, সেটা বাইরে থেকে কোচ, ফুটবলে যেরকম কোচ আপনাকে সাজেশন দেয়, সেরকম ক্রিকেটে কোচ আপনাকে বলছে যে স্লো ইট ডাউন। সো তখন আপনি হচ্ছে কিছু একটা ক্রিয়েট করলেন, বৃষ্টি নেমে গেল, বৃষ্টি যদি কন্টিনিউ হতো ডিএলএসে আপনি জিতে যেতেন, 2 রানে জিতে যেত আফগানিস্তান। তাহলে এই জিনিসগুলো তো আপনার একবারে হয়নি, মানে ইনস্ট্যান্ট হয় না, এগুলো আপনার সবগুলো ম্যাচের আগে আপনি প্ল্যান করেছেন, প্ল্যান করে হচ্ছে আপনি খেলাটা খেলেছেন। সো আপনি যখন এরকম প্ল্যান করে খেলবেন, বাংলাদেশ কখনোই এই পারফরমেন্স দিয়ে এরকম প্ল্যানের এগেইনস্টে কখনোই তারা জিততে পারবে। বাংলাদেশ আসলে আফগানিস্তান এইসব ঘটনায় তারা কুল মাইন্ডের পরিচয় দিয়ে তারা আসলে প্রমাণ করেছে তারা একটা বিগ প্ল্যান নিয়ে আসলে আগাচ্ছিল। তারা আসলে মানে কোচ যেই ইশারাই দিক, তারা যেভাবেই যা করুক, প্রত্যেকটা কিন্তু তাদের পরিকল্পনার অংশ। তারা যে এত বড় একটা পরিকল্পনা করে বাংলাদেশের বিপক্ষে খেলতে নেমেছে, এটা আসলে তার একটা প্রমাণ মনে হয়। অবশ্যই আপনি মাঠের গেম তো খেলছেনই, আপনি মাঠের বাইরে পুরা কোচিং স্টাফ, আপনি রোয়েন ব্রাভো তাদের কোচ হিসেবে, কন্ডিশনিং কোচ হিসেবে দেখেন, আপনি ওয়েস্ট ইন্ডিজে খেলবেন, এর আগে দিয়ে আপনি রোয়েন ব্রাভোকে হচ্ছে ইনক্লুড করছেন টিমের মধ্যে। এই প্ল্যানগুলোই তো বাংলাদেশের মধ্যে নেই কোনো, তাই না? মানে আপনি কন্ডিশন অনুযায়ী আপনি ইংল্যান্ডকে দেখেন, আপনি ইংল্যান্ড কায়রন পোলার্ডকে নিয়ে এসেছে, তারা তো এইসব প্ল্যান করে আনে যে কন্ডিশন অনুযায়ী তারা কিভাবে খেলবে, তাদের টিমকে তারা কিভাবে সাজাবে, সেই অনুযায়ী হচ্ছে আপনি টিম সাজাবেন, সেই অনুযায়ী আপনি প্ল্যান করে সিচুয়েশন বাই সিচুয়েশন আপনি গেম খেলবেন। সো আফগানিস্তান আসলে আপনি প্রথম থেকেই তারা ডমিনেটভাবে, আপনি
নিউজিল্যান্ডের মতো টিমকে আপনি 100 করতে দিচ্ছেন না, আপনি অস্ট্রেলিয়াকে হারিয়ে দিচ্ছেন। আপনি সেমিফাইনাল তো অবশ্যই মানে ডিজার্ভ করেন যে আপনি সেমিফাইনাল স্পটটা যাবেন। সেই তুলনায় আজকে আপনি যখন আমাদের ইকুয়েশন যেই পর্যন্ত ছিল সেই পর্যন্ত যাওয়ার পরে আমার মনে হয় বাংলাদেশের দর্শকরাও চেয়েছে যে এই ম্যাচটা আফগানিস্তান জিতে তারা সেমিফাইনালে যাক। কারণ দেখেন আপনি এইরকম একটা ম্যাচ আপনি জিতে মানে আপনার হয়তো রেকর্ড ভালো হতো, যে রেকর্ডে আপনি কিন্তু এটা আফগানিস্তানের সঙ্গে অবিচার হতো মনে হয়। অবশ্যই, কারণ আপনি আফগানিস্তান পুরো টুর্নামেন্ট জুড়ে এখন আপনি বলতেও পারেন যে তারা ফাইনালে যাবে। তাদের সাথে সাউথ আফ্রিকার খেলা, সাউথ আফ্রিকা আমরা সব প্রেডিক্ট করতে পারছি না এই ম্যাচে কি হবে। হ্যাঁ, কারণ সাউথ আফ্রিকা চোখ করার সম্ভাবনা এখনও আছে। আমরা গত এপিসোডে বলেছি যে সাউথ আফ্রিকা হয়তো চোখ করছে না। আফগানিস্তান যেরকম খেলা দিচ্ছে, সাউথ আফ্রিকা কতটুকু নার্ভ ধরে রাখতে পারবে, নার্ভের অনেক বড় একটা খেলা হবে এই সেমিফাইনালটি। এই সেমিফাইনালে আসলে মানে দুজনেরই 50-50 চান্স ফাইনালে যাওয়ার জন্য, কাউকে আপনি ফেলে দিতে পারবেন না। তবে আমার এই সিচুয়েশনে মনে হচ্ছে বাংলাদেশে বিশ্বকাপ স্কোয়াড গঠনটাও মনে হয় একটু মানে ভালো হয়নি, কারণ আমরা আসলে দুইটা প্লেয়ারকে খেলা দিয়ে পারিনি, শরীফুল ইসলাম এবং তানভীর ইসলাম। আমরা যদি এই জায়গায় একজন বেটারকে খেলাইতে পারতাম, আমাদের সঙ্গে রিজার্ভ হিসেবে ছিলেন হলো আফিফ হোসেন ধ্রুব, তিনি যদি স্কোয়াডে থাকতেন তাহলে আজকে হয়তো আমাদের অফর্মের সৌম্য সরকারকে খেলানো লাগতো না, অফর্মের লিটন দাসকে এত দূর পর্যন্ত টানা লাগতো না। এই জায়গায় আপনি কি কোনো এইটা আসলে আপনি কি বলবেন? দেখেন, আপনি সৌম্য সরকারকে এতদিন পরে আবার ফেরত এনেছেন, আপনার পাইপলাইনে প্লেয়ার নাই দেখেই তো আপনি চলেছে। এখন এই যে সাকিব চলে গেলে, মাহমুদুল্লাহ চলে গেলে, আপনি বলেন আপনার কাছে কে আছে? আপনার জেনুইন কে আছে বলেন? আপনি কন্টিনিউয়াসভাবে খেলার মতো আপনার কোন প্লেয়ারটা আছে? শরীফুল, একমাত্র আপনি শরীফুল বাংলাদেশের পেসার হিসেবে যদি শরীফুলকে দেখেন যে নতুন একটা প্লেয়ার এসে সে হচ্ছে ক্লিক করেছে, খুব অনেক দিন ধরে টিমের সাথে। সে এখন তৌহিদ হৃদয় ভালো করছে, তৌহিদ হৃদয় ফর্মটা ধরে রাখলে আমরা বুঝতে পারবো যে ও আসলে কতটা ফিনিশার হিসেবে রোলটা পালন করতে পারবে। সো আপনার তো জায়গাগুলোয় আপনার যে রিপ্লেস করবেন সেই প্লেয়ারগুলোই নেই। ইভেন আপনার সিনিয়র প্লেয়াররাও এখন আপনাদের হয়তো হচ্ছে এই যে অবসরের সময় যদি হয়, তারাও কিন্তু আসলে ধোঁয়াশার মধ্যে রেখেছে যে তারা অবসর নেবেন না। তারা নিজেরা আসলে নিজেদের জায়গাটা ছাড়ছেন না, এই কারণে আমরা তরুণদের আসলে সুযোগ দিতে পারছি না। আমরা জানি যে নুরুল হাসান সোহান দারুণ প্রতিভাবান, তিনি আসলে একই দলে 3-4 জন 2-3 জন। কিন্তু আমি আপনাকে একটু বলি যে যদি তাদের সুযোগও দেওয়া হয়, তাদের কিন্তু সুযোগ পেয়েছে, তারা যদি সেইভাবে তাদেরকে প্রমাণ করতে পারতো তাহলে কিন্তু আসলে আমরা বলতাম না যে সাকিবের জায়গায় কে খেলবে, মাহমুদুল্লাহ জায়গায় কে খেলবে, মুশফিকের জায়গায় কে খেলবে, আমরা কিন্তু সেগুলো বলতাম না। প্রমাণ করতে পারেনি দেখি আমরা বারবার যারা সিনিয়র রয়েছেন তাদের উপরে ভরসা করতে হয়েছে, সিনিয়ররা খারাপ খেললে তাদের ক্রিটিসাইজ করতে হয়েছে। কিন্তু আলটিমেটলি আসলে আপনার কাছে তো প্লেয়ার নেই, আপনি যে ভালোভাবে আগাবেন বা আপনি নতুনভাবে প্ল্যান করবেন সেই প্লেয়ারটাই তো নেই। সো আপনি সাকিবকে হারালে কিন্তু আমরা সেরা প্লেয়ারটাই হারাবো। সাকিবের আজ এই টুর্নামেন্ট ভালো করেনি, মাশরাফিকে দেখেন, মাশরাফিকে নিয়ে আপনি কি মানে কোনো খারাপ কিছু বলতে পারবেন তার ক্যাপ্টেন্সি নিয়ে? কিন্তু 19 সালে তার পারফরমেন্সের জন্য তাকে কিন্তু অনেক কথা শুনতে হয়, সমালোচিত হন। কিন্তু কেন? কারণ তার মানে একটা টুর্নামেন্ট খারাপ গিয়েছে অনেক ধরনের জন্য, তার ওই টাইমটা আসলে সরে দাঁড়ানো উচিত ছিল, কিন্তু তিনি আসলে টাইম নিচ্ছিলেন। আসলে মানে কি বলবো, বোর্ডের সাথেও একটা সামঞ্জস্যের ব্যাপার রয়েছে, অনেক কিছুর কারণেই হচ্ছে না, সেই ব্যাপারে আমরা যাচ্ছি না। কিন্তু আমার কথা হচ্ছে যে প্লেয়ারদের নিজেদের আসলে বুঝতে হবে যে কোন সময় অবসরটা নেওয়া উচিত। আপনি সাকিব নিজেই বলেছেন যে সাকিব, আমরাও স্বীকার করবো যে সাকিবের মেন্টালিটি বা সাকিবের বাংলাদেশের প্লেয়ারদের চেয়ে অন্যরকম। হয়তো তিনি ওয়ার্ল্ড ক্লাস প্লেয়াররা যেভাবে চিন্তা করেন সেভাবে চিন্তা করেন। সো তার কাছ থেকেও আমরা এরকম আশা করছি তিনি যখন ডেলিভার করতে পারবেন না তিনি হয়তো নিজের থেকে সরে যাবেন। এখন দেখেন, আপনি যখন সরে যেতে চাবেন তখন হয়তো বোর্ডই আপনাকে বলবে যে না, আরও একটা বছর খেলো, আরও একটা টুর্নামেন্ট খেলো, কারণ বোর্ড জানে তার কাছে প্লেয়ার নেই। সাকিবের মতো প্লেয়ার রিপ্লেস করার জন্য আপনি অন্য দেশেও পাবেন না এত কন্টিনিউয়াসভাবে ভালো খেলা প্লেয়ার। এখন আপনার এইজ হয়ে গেলে, আপনার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, আপনার লিওনেল মেসি একসময় এজ হয়ে যাবে, তারা কিন্তু একই রকম ফুটবলটা খেলতে পারবে না। এখনই কিন্তু তারা ইউরোপিয়ান ফুটবলটা থেকে আসলে দূরে সরে গিয়ে মেসি খেলছেন মিয়ামিতে, রোনালদো খেলছেন সৌদি আরবে। তারা আসলে বুঝে গেছেন যে আমার এই ক্যারিয়ারের এই পর্যায়ে আমার আসলে কোথায় থাকা উচিত। কিন্তু বাংলাদেশের প্লেয়াররা আসলে বুঝছেন না তাদের কোন জায়গায় থাকা উচিত। এটা আসলে মানে আফসোসের ব্যাপার, আমাদের আসলে আফসোসের ব্যাপার। তারপরে বাংলাদেশের ফিউচারের জন্য, বাংলাদেশ টিমের ফিউচারের জন্য এটা আসলে সংকট যে আসলে আমরা
ফিউচার কোন কোন প্লেয়ারদের নিয়ে আগাবো, কিভাবে সেট করব। কারণ আমরা কিন্তু আফগানিস্তান দেখেন কোথা খুবই অল্প সময়ের মধ্যে 1 দশকের মধ্যে তারা একটা দল সেমিফাইনালে খেলেছে। আমরা আসলে প্রেডিক্ট করছিলাম যে আগামী 5 থেকে 7 বছরের মধ্যে তারা হয়তো বা একটা বৈশ্বিক শিরোপা জিততেও পারে। তারা সেটা এখনই প্রমাণ করেছে যে তারা কিন্তু এখনই এটার জন্য তৈরি। অবশ্যই। আর মাত্র আফগানিস্তান এখন সেমিফাইনালে চলে গেছে, আর মাত্র 2টা ম্যাচ জিতলে তারা কিন্তু বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়ে যাবে। সেই পর্যায়ে তারা নিজেদের কিন্তু উন্নীত করেছে। একটা যুদ্ধ বিধ্বস্ত দেশের মানে এরকম মানে প্যাশন নিয়ে খেলা, আসলে এই জিনিসগুলো আসলে প্রয়োজন পড়ে যে আপনি জানেন আপনার গোলটা কি, আপনি জানেন আপনার কাজটা কি। আপনি মানে এই যে স্যালারি পাচ্ছেন দেখে আপনি মানে হাত পা ছাড়া দিয়ে বসে আছেন, কাজ করবেন না, কারণ আপনি জানেন যে আপনি কাজ না করলে আপনি স্যালারি পাবেন। কিন্তু তাদের মধ্যে কিন্তু এই জিনিসটা নেই। তাদের এক সময় ছিল তাদের বেঁচে থাকতে হবে, বেঁচে থাকার লড়াই থেকে আসছে। সেখানে তারা এই জিনিসটা তো তাদের কাছে মেন্টালি আরও স্ট্রং। তারা হয়তো বা এই বিলাসবহুল জীবনটা এফোর্ড করতে পারছে না, এটাও এই কারণে হয়তো বা তারা মানে ওইটা হয়তো তাদের মাথায়ও নেই যে তারা আসলে এগুলা অ্যাচিভ করছে, মানে কি কতটা ভালোভাবে লাইভলিহুড করছে। তারা অল্পতেই হয়তো তারা সুক্রিয়া করছে, হ্যাঁ সন্তুষ্ট হচ্ছে। এখন এইরকম মেন্টালিটি নিয়েই কিন্তু আপনি আসলে বড় বড় জায়গাগুলোয় খেলবেন, বড় বড় টিমকে হারাবেন, কারণ আপনার প্যাশনটা রয়েছে, আপনার সব দিকে আপনি ক্লিয়ার মাইন্ডেড যে আপনার এই কাজটাই করতে হবে, এইটাই আমার গোল, এর বাইরে কিছু নেই। আফগানিস্তান সেটাই করে যাচ্ছে। মানে আপনি আফগানিস্তানকে আপনি যে বললেন যে কয়েক বছর পরে হয়তো আমরা দেখবো তার একটা বৈশ্বিক এখানে আসলে আফগানিস্তানকে ছোট হিসেবে ধরা। আপনি পাকিস্তানকে দেখেন, পাকিস্তানের এত সুযোগ সুবিধা, এই পাকিস্তানে কিন্তু আফগানিস্তানকে প্রথম দিকে ট্রেন করেছে, জায়গা দিয়েছে খেলার জন্য। সে পাকিস্তানের অবস্থা এখন দেখছেন আপনি, মানে তাদের একটা ভালনারেবল অবস্থা। সেইখানে আপনি আফগানিস্তানকে দেখেন, তারা আসলে ক্রিকেট ছাড়া অন্য কিছু চিন্তা করছে না। আর তারা কোনো সময় তাদের ঘরের মাঠে খেলার সুযোগ পায় না। তারা হোম ভেন্যু হিসেবে শ্রীলঙ্কাকে ইউজ করে, ভারতকে ইউজ করে। বড় বড় টিমরা তাদের সাথে খেলতে চায় না। অস্ট্রেলিয়া তাদের সাথে সিরিজ খেলার জন্য আসলে আগ্রহী না। বাংলাদেশও আমরা জানলাম যে বাংলাদেশ আসলে ভারতের মাটিতে তাদের বিপক্ষে সিরিজটা খেলতে যাচ্ছে না। হ্যাঁ, এখন মানে এই যে সামনের মাসে ওদের হোয়াইট বল সিরিজ ছিল, তারা সেটা পোস্টপোন করতে চাচ্ছে, এরকম রিপোর্ট এসেছে। সো মানে এইটা হয়তো ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বা তারা বলছে যে তখনকার ওয়েদারের হিসেবে, কিন্তু আপনি কিন্তু মিস করছেন। আপনি আফগানিস্তানের সাথে যত সিরিজ খেলবেন আপনারই ভালো। আপনি এখন T20 টুর্নামেন্ট 5 ম্যাচের সিরিজ যদি একটা খেলেন, আপনি যা শিখবেন বা যেই সিচুয়েশন ফেস করবেন সেগুলো আসলে আপনার এই যে ওয়ার্ল্ড স্টেজে এসে আপনাকে কাজে দিবে। তবে সেই সময়টা হয়তো খুব বেশি দূরে নেই, যে সময় আফগানিস্তান হয়তো বা অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ খেলতে চাইবে না। এই যে আপনি দেখেন রশিদ খান, সে বিগ ব্যাশে এত জনপ্রিয় একজন প্লেয়ার, সে বিগ ব্যাশ খেলতে চাচ্ছে না, সে দেশকে এগিয়ে রেখে সে বলছে বিগ ব্যাশ খেলবে না। আমি সেটাই বললাম যে তাদের কাছে আসলে হয়তো টাকা পয়সা বা বিলাসবহুল জীবনযাত্রাতে তাদের কাছে ন্যাশনাল টিমের প্রাইডটা অনেক বড়। হ্যাঁ, অনেক বড়। তারা আসলে এই যে বুকের লোগোটাকে তারা আসলে ওন করে, তারা আসলে ওইভাবে ওন করেই তারা আসলে মাঠে নেমে হচ্ছে পারফর্ম করে। আপনি দেখেন তাদের মধ্যে জুনিয়র সিনিয়র সবার একটা সুন্দর মেলবন্ধন রয়েছে। রশিদ খানের মতো একটা সেরা প্লেয়ার, আপনি রশিদ খানকে দেখেন, তার ইম্প্যাক্ট আর সাকিব আল হাসানের ইম্প্যাক্ট। সাকিব আল হাসানও বাংলাদেশের কাছে সুপারস্টার, রশিদ খানও কিন্তু সেম। আজকে রশিদ খানই কিন্তু একা আপনি বলতে পারেন ম্যান অফ দ্য ম্যাচ হয়তো তিনি হননি, কিন্তু আমার কাছে বা আপনার কাছে ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু রশিদ খান। 4টা উইকেট তিনি লাস্টে এসে যেই ক্যামিওটা খেলেছেন, 4টা উইকেট নিয়ে ওই 15-16টা রানই আসলে বাংলাদেশে পার্থক্য করে দিয়েছে। এইটুকুই তো আপনার ইম্প্যাক্ট। আপনার T20 ম্যাচে তো আপনার 1-2টা ওভারই আপনার গেম চেঞ্জ করে দিবে। সেই কাজটা রশিদ খান দিনের পর দিন করে যাচ্ছেন, এখনও করছেন দায়িত্ব নিয়ে। মানে হ্যাটস অফ টু আফগানিস্তান। আজকে আমরা অনুষ্ঠানটা শেষ করি। দর্শক, আজকের মতো আমাদের অনুষ্ঠানটা শেষ করছি। আগামী কোনো ম্যাচে আবারও ম্যাচ শেষে হাজির হব, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।